হো স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব পারি তোমার। যখন যেই গানগুলি ছড়িয়ে পড়ে কিংবা যেই থটসগুলি ছড়িয়ে পড়ে তখনকার সোসাইটিতে ওই রুচিটা চলমান থাকে, না হলে তো ওটা ছড়িয়ে পড়তো না কিংবা ওটা গ্রহণযোগ্য হতো না। দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি, আপনাদের সাথে রয়েছে আমি ইন্দ্রাণী নিশি এবং আজকে আমাদের হট সিটে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন গানের প্রিয় মানুষকে, যিনি গানে গানে সম্প্রতি বলেছেন, ট্রেডমিলে ছুটে চলা তোমার বাদামি দেহ, দৃষ্টিতে সঙ্গীতের জাদুর মোহ। হ্যাঁ দর্শক, বলছি সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, গীতিকার মিলন মাহমুদের কথা। ঈদ এলেই যাকে আমাদের বড্ড বেশি মনে পড়ে, যার গাওয়া স্বপ্ন যাবে বাড়ি আমাদের ঈদ অ্যানথেম হয়ে থাকবে আজীবন ধরে। নতুন গানের প্রসঙ্গ ধরেই আজকে আমরা তার সাথে আড্ডা দেব। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আড্ডাবাজিতে ডুব দেওয়া যাক। কেমন আছেন? ফাইনালি অনেকদিন পরে আপনাকে আমরা আমাদের মাঝে পেয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছে। সব মিলিয়ে কেমন যাচ্ছে সময়? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভালো আছি, আর তোমরা কেমন আছো? আমরা খুবই 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 ভালো আছি। আমরা গানের প্রসঙ্গে আসবো, তবে আপনার অ্যামেজিং এই লুকটার একটু প্রশংসা করতে চাই। আপনাকে ইউজুয়ালি আমরা সবসময় খুবই স্টাইলিশ ভাবে দেখি, সো মানে ন্যাচারালি বিয়ার্ড লুক, মুস্টাচ সব মিলে খুব দারুণ লাগছে। আর সবসময় আপনাকে আমরা বলতে শুনি যে আপনি মানে খুবই জিম ফ্রিক, সবসময় সবাইকে বলেন ফিট অ্যান্ড ফাইন থাকতে। তবে রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টের কথা আমরা শুনেছিলাম যে আপনি 47 কেজি ওয়েট নিয়ে ডিক্লাইন বেঞ্চ প্রেস করতে গিয়ে মারাত্মকভাবে আহত হন। এখন কেমন? ওই পুরো ওয়েটটাই হচ্ছে আমার চেস্টের উপরে পড়ে গিয়েছিল এবং মেইনলি লেফট পার্টে হচ্ছে হিট করেছিল বেশি, 2 ফিট উপর থেকে পড়েছিল। এখন আমি ভালো আছি, ব্যথাটাও চলে যাচ্ছে আস্তে আস্তে, বাট স্টিল আই এম ক্যারিং দিস পেইন। মানে বড় ধরনের কোনো বিপর্যয় হয়নি, একদম মৃত্যুর মুখে চলে যাওয়ার মতো যে একটা অনুভূতি হয়েছিল আমার, তো সেটা যে ফাইনালি আমি সাস্টেইন করতে পারছি স্টিল, সো এটা থ্যাঙ্কস টু অলমাইটি। অবশ্যই আমরা মানে মন থেকে যারা দোয়া করি, আমার জন্য প্রার্থনা করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। অফকোর্স আমরাও দোয়া করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, কারণ ওই যে কথা বলে না, স্বাস্থ্যই সকল সুখের মূল। তবে এই প্রসঙ্গে কিছুটা সময় থাকতে চাই। শুরুটা করেছিলাম ট্রেডমিল গানের ওই লাইনটা দিয়ে। এই গানের নেপথ্যের গল্পটা একটু। এই গানটা করেছে, আমাকে রিকোয়েস্ট করেছে ফার্স্ট হচ্ছে সামির, মিউজিক ডিরেক্টর সামির, আমার খুব কাছের একটা ছোট ভাই। তো আমাকে রিকোয়েস্ট করলো যে ভাইয়া এরকম একটা গান আসছে, এই ধরনের গান তো সচরাচর আমরা করি না, তো আপনি যদি রাজি হন তাহলে কাজটা আমরা করতে পারি। তা আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, ইফ ইট ইজ ডিফারেন্ট সামথিং সেক্ষেত্রে কেন নয়, করা যেতেই পারে। তো গানটা করলাম, ও কম্পোজিশন ভালো করেছে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট ভালো করেছে, অ্যাকর্ডিংলি আই স্যাং, এবং সুন্দর মতো মানে ভিডিওর কাজটাও হয়েছে। ভিডিও করেছে হচ্ছে ইমন, আমাদের যে ছোট ভাই, ভিডিও ডিরেক্টর ইমন। আর গীতিকারের প্রসঙ্গে একটু আসতে চাই, ডক্টর কাজী সালেহিন লিখেছেন গানটা, ওনার প্রথম লেখা, এবং উনি মানে কোন পার্সপেক্টিভ থেকে লিখেছেন এটা অবশ্য আমার ওনার সাথে কখনো কথা হয়নি, যেহেতু এটা দিয়েছে হচ্ছে সামিরকে, সামিরের সাথে ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে। ওনার সাথে কথা হলে আমি হয়তো বুঝতে পারতাম যে উনি কোন পার্সপেক্টিভ থেকে লিখেছেন। তবে যাই হোক না কেন, যেহেতু জিম রিলেটেড, সো কোনো না কোনো একটা ভালো লাগার জায়গা তো কাজ করেছে। এবং একজন চিকিৎসক হিসেবে উনি একটা গান লিখে ফেলেছেন। আপনার কি মনে হয় কিভাবে এটা করে ফেললেন উনি? না, নিঃসন্দেহে ওনার মধ্যে ওই গীত রচনা করবার প্রবণতাটা আছে, নাহলে হুট করে তো একটা মানুষ একটা গান লিখে ফেলতে পারে না। উনি যদিও ডাক্তার, কিন্তু তারপরেও নিশ্চয়ই গান লেখার ব্যাপারে একটা প্রবণতা কাজ করেছে আর কি। অফকোর্স, সো তাকেও অভিনন্দন। এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আজকাল আমরা প্রায়শই দেখি যে একটু চটুল ঘরানার গানগুলো অনেক ট্রেন্ডিং এ চলে আসে, অনেক ভিউ হয়ে যায়। অনেকে বলেন যে রুচিশীল গানগুলোর সেভাবে মানে ভিউই নেই, এবং এমন একটা বিষয়কে নিয়ে আপনি স্ট্যাটাস দিয়েছিলেন সম্প্রতি। সঙ্গীত শিল্পী আবিদ হাসান নূর সেতুর তুমি জানালা গানটি নিয়ে আপনি খানিকটা আক্ষেপের সুরে এমন কিছু লিখেছেন, সেটা নিয়ে যদি বলেন কেন এমন হচ্ছে? দেখো, তোমার রুচিশীল কথাটার সাথে আমি আসলে ওইভাবে একমত হচ্ছে না, কারণ যখন যেই গানগুলি ছড়িয়ে পড়ে কিংবা যেই থটসগুলি ছড়িয়ে পড়ে তখনকার সোসাইটিতে ওই রুচিটা চলমান থাকে, না হলে তো ওটা ছড়িয়ে পড়তো না কিংবা ওটা গ্রহণযোগ্য হতো না। সো এখনকার হয়তো বা ওই থট লেভেলটা সার্বজনীনভাবে চর্চিত হচ্ছে,
আর আমরা যখন কাজ করেছি সেই কুল অ্যান্ড কাম সাইলেন্স এই বিষয়ের উপরেই কাজ করেছি আমরা বেশি। ধরো আমি প্রায়ই এই কথাটা বলি যে কোনো একটা গান শুনবার পরে তুমি যদি কোনো একটা দিঘির পাড়ে বসে থাকো, শান্ত দিঘির জল যেরকম সমাহিত থাকে, সেই যে তোমার ভিতরে যে শান্ত অনুভবটা ছড়িয়ে যায়, এরকম একটা অনুভূতি পাওয়াটা আমার এক্সপেকটেশনে ওটা থাকে যে আমি একটা গান শুনে এই ধরনের একটা অনুভূতি আমি পাবো। সো ওই জায়গা থেকে যখন দেখি যে ওই ধরনের অনুভূতি এখন আর পাওয়া যায় না, এখন কাজগুলি একটু ফান বেসড হয়, তারপরে কথা একটু অপেক্ষাকৃত সস্তা কথা হয়। সো আমি কিছুটা বিমর্ষ হই, কিছুটা ফ্রাস্ট্রেটেড হই যে কেন ওই মানে যুগটা কেন চলে যাচ্ছে আমাদের ভেতর থেকে। আমাদের যে তোমার যে সামগ্রিক যে চলনটা যেটা ছিল, সেটা সাংস্কৃতিক চলন হোক কিংবা এই মানে মনোজগতের যে ভাবনা মানুষের ভেতরে যে চলনটা ছিল, সেই চলনটা এত পলকা হয়ে যাচ্ছে কেন, এত চটুল হয়ে যাচ্ছে কেন, এত সহজ হয়ে যাচ্ছে কেন, সেখানে ভাবনার কোনো অবকাশ নাই কেন, এই ধরনের বিভিন্ন কেনর উত্তর আমি প্রায়ই খুঁজে বেড়াই। তো ওই খুঁজে বেড়ানোর জায়গা থেকেই হয়তো আমি ওই স্ট্যাটাসটা দিয়েছিলাম। এখন স্ট্যাটাসটা দিয়েও যে আমি কোনো একটা বড় ধরনের রেজাল্ট পেয়ে গিয়েছি বিষয়টা তাও না। মানে আমি বুঝি যে আসলে কোনো কিছুতেই কোনো কিছু হবে না, কিন্তু তবুও থাকে না যে মানে কেউ একজন এটা নিয়ে ভাবছেন, এটা আমরা অ্যাটলিস্ট হয়তো ভাবছেন, আমার মতো অনেকেই হয়তো ভাবছেন। এবার আবার একটু কাজের প্রসঙ্গে আসতে চাই। বছর তো প্রায় শেষ, তবে এই বছরের শুরুর দিকে ডিজে রাহাতের এই পিয়ানো প্রজেক্টে আপনার গান পেয়েছিলাম, সেটা হ্যাঁ, এটা একটা লোকো প্রজেক্ট হয়েছে। তো ওখানে আমি লালন সাঁইজির একটা গান করেছি আর কি। তো এখন এই প্রজেক্টটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কিংবা কি হচ্ছে এটা ওইভাবে এখনো বোঝা যাচ্ছে না। কারণ কোনো একটা প্রজেক্ট করলে পরে সেই প্রজেক্ট সম্বন্ধে যদি কোনো হাইপ কিংবা কোনো প্রচার, কোনো ধরনের প্রেজেন্টেশন যদি না হয়, তাহলে আমার মনে হয় না যে সেটা কোনো ফ্রুটফুল কোনো প্রজেক্ট হলো। তো আই এম ওয়েটিং ফর দ্যাট, যে নিশ্চয়ই রাহাত ওরকম ফ্রুটফুল একটা কাজ আমাদেরকে উপহার দেবে। স্টিল আই এম ওয়েটিং। আমি যখন থেকে আমি জেনেছি যে আজকে আপনাকে আমি অতিথি হিসেবে পাচ্ছি, নামটা শোনা মাত্রই যে দুটো গান জাস্ট দুপাশ থেকে বাজতে থাকেন, নিশ্চয়ই আপনিও বুঝতে পারছেন, চলো সবাই জীবনের আহ্বানের সামনে এগিয়ে যায় এবং স্বপ্ন যাবে বাড়ি। এবং আমি খুব ভাবে রিলেট করতে পারি, আমার পেরেন্টস আমার থেকে অনেক দূরে থাকতেন ভার্সিটি লাইফে, যখন ট্রেনে করে বাড়ি যেতাম, কানে তো হেডফোন দিয়ে শুনতাম, তো ভেতরে ওই ইমোশনটা কাজ করতো। এবং এই দুটো গান স্টিল নাও এতটা পপুলার, প্রত্যেকটা মানুষের হৃদয়ের এত কাছের, এই জায়গাটা বড্ড ভালো লাগার। তো সময় তো দেখতে দেখতে অনেকটাই পেরিয়ে গেল, আপনার কাছে একটু জানতে চাওয়া, এই ইমোশনটা মানে আপনার কাছে কতটা স্পেশাল? একই রকম আমার কাছে, সবার কাছে যেই ইমোশনটা তারা পাচ্ছেন, আমার কাছেও ঠিক একই রকমভাবে অনুভূত হয়। বিশেষ করে কোনো একটা ক্রিয়েশন আমরা যখন করি, তখন আমরা যারা মেকার হিসেবে কাজ করছি, দেখো আমাদের উদ্দেশ্য থাকে হচ্ছে পারপাসটাকে সার্ভ করা এবং ওই নির্ধারিত পারপাসটাকে খুব ভালো করে কানেক্ট করা। আমাদের বেসিক টেন্ডেন্সি থাকে হচ্ছে এটা। তো সেই টেন্ডেন্সিটা যখন দেখি যে কাল ছাপিয়ে কালোত্তীর্ণ হচ্ছে, এটা একটা অসাধারণ অনুভূতি। সেই অসাধারণ অনুভূতিটা আমরা এই কত বছর 2014-15 দিকে মনে হয় হয়েছিল, আজকে 2025, দেখো এতগুলি বছর ওই একই আবেদন ধরে ধরে চলছে। কিন্তু এখন আমরা কেন ওই রকম গানগুলো মানে পাচ্ছি না? আপনার এটা আমি অবশ্য তোমাকে কিছুক্ষণ আগেই বলেছেন যে আমাদের অনুভূতির চলন এখন কোনো গভীর বোধ নেয়ার প্রস্তুতিতে নেই। যে কোনো একটা গভীর বোধ নিয়ে আমি কোনো কথা বলবো, কোনো একটা রাইট আপ লিখবো কিংবা কোনো একটা প্রেজেন্টেশন করব, সেইখানে যেই গভীরতা নিয়ে শ্রোতাদের কানেক্ট হওয়া দরকার ছিল কিংবা যারা দর্শক তাদের কানেক্ট হওয়া দরকার ছিল, সেই মানে বোধের জায়গাটা নেই। এখন মানুষ অনেক বেশি স্পিডি ওয়ার্ক করছে, অনেক বেশি স্পিডি সময় চলে যাচ্ছে। সেই স্পিডি সময়ে কতটুকুন ফান দিতে পারছে, কতটুকুন তাদেরকে দিতে পারছে, তোমার মজার রসদ দিতে পারছে,
এইগুলির দিকে মানুষ ফোকাসড বেশি। কিন্তু একটা জিনিস, এই যে সূত্র ধরে আমার খুব মনে হয় যে অডিওর বাজারটা একটা সময় দারুণ রমরমা ছিল। সিডি ক্যাসেট আমরা পেতাম মানে প্রত্যেক মাসে মাসে, এবং ঈদে পয়লা বৈশাখে ওয়েট করে থাকতাম। এখন এই যে বড় বড় অডিও লেভেলদেরকে আমরা দেখতে পাচ্ছি নাটক নির্মাণের দিকে ঝুঁকছেন সে প্রোডাকশন হাউসগুলো। এবং আমরা যদি দেখি বছরের হিসেবে 2024 কিংবা 25-এ প্রকাশিত অ্যালবামের সংখ্যা, গানের সংখ্যা অনেক কম, যেহেতু তারা নাটক নির্মাণের দিকে ঝুঁকে গেছেন। প্রত্যেক শিল্পী ব্যক্তিগত উদ্যোগ দিয়ে গান তৈরি করছেন, মিউজিক ভিডিও করছেন, সেটা প্রকাশও করছেন হয়তো স্পটিফাই বা নিজের ইউটিউব চ্যানেলে। এই জায়গা থেকে উত্তরণের আদৌ কি কোনো উপায় আছে? থাকলে কি হতে পারে বলে আপনি ভাবেন? আমার মনে হয় যে এই চলন থেকে বেরোবার কোনো আশু পদ্ধতি নেই। কারণ তুমি দেখো, একজন আর্টিস্টের কাজ মূলত কি? একজন আর্টিস্টের কাজ হচ্ছে তার কন্টেন্টগুলি তৈরি করা। তার কন্টেন্ট কিভাবে বাজারজাত হবে, কিভাবে জনমানুষের কাছে পৌঁছে দেয়া হবে, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় তার কোনো ভূমিকা থাকবার কথা না। কিন্তু এখন মোস্ট অফ দি কেসেস এটাই দেখা যাচ্ছে যে আমি গান করছি, আমার গানটা কিভাবে সবার কাছে পৌঁছাতে হবে ওই পরিকল্পনা আমাকে করতে হচ্ছে, ওই ধরনের কানেক্টিভিটি আমাকে তৈরি করতে হচ্ছে। সো এই কাজগুলি আমার কাছে মনে হয় এই কাজগুলি আমাদের সুকুমার বৃত্তির যে চর্চা সেই জায়গাটা নষ্ট করে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা একটা সাংস্কৃতিক যে কোনো একটা কর্ম সাধন করব, এখানে যে মানে ধ্যানটা দরকার, যে সাধনাটা দরকার, ওটা আমাদের করা হচ্ছে না। আমরা বাণিজ্যিকীকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা বেশি সময় দিচ্ছি। এবং আমি খানিকটা অ্যাড করতে চাই, যেহেতু ফ্রিকোয়েন্টলি আমার অনেক আর্টিস্টের সাথে আলাপ করার, গল্প করার সুযোগ হয়, যেটা দেখা যায় যে যখন একটা গান রিলিজের ভাবনা আসে যে আমি একটা নতুন মৌলিক গান করব, আগে যেটা হতো, ওকে আমার এটা সৃষ্টিশীল জায়গা, আমি এটা তৈরি করে ফেললাম, এবার এটা কি করে পৌঁছাবো সেটা একটা জিনিস। এখন হয় আমাকে মানুষের কাছে পৌঁছাতে হবে, এই জন্য আমি কি ধরনের গান করবো, আমি এমন কিছু তৈরি করি। আমরা কোক স্টুডিও বাংলাতে যদি দেখি, রিসেন্ট টাইমে আমরা দারুণ জনপ্রিয় বেশ কিছু গান পেয়েছি। তবে সেটা হচ্ছে যে পুরনো যে গানগুলো একটা স্পেসিফিক কম্পোজিশনে ছিল, নতুন রকম সঙ্গীত আয়োজনে আমরা গানগুলো পাচ্ছি। কোক স্টুডিওর গান তো মোটামুটি শোনা হয় নিয়মিত। হ্যাঁ, এখন পর্যন্ত প্রিয় গান কোনগুলো? অনেকগুলি প্রিয় গান, বিশেষ করে ইমন চৌধুরী যে কাজগুলি করেছে, যে কম্পোজিশনগুলি নামিয়েছে, অলমোস্ট সবই আমার ভালো লেগেছে। তারপরে প্রীতম যে কাজগুলি করেছে ভালো লেগেছে। লেটেস্ট রুনা লায়লা ম্যামের যে কাজটা হয়েছে, দামাদাম মাস ক্যালেন্ডার, এটাও ভালো লেগেছে। যদিও এটা নিয়ে কিছুটা সমালোচনা হয়েছে আমি দেখলাম বিভিন্ন সাইটে, বাট আই ডোন্ট থিঙ্ক যে এটা খুব প্রাসঙ্গিক সমালোচনা হয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে যে হয়তোবা যারা একটু ওভার থিঙ্ক করছে তাদের প্রকাশভঙ্গি এরকম। কিন্তু আমার কাছে রেসপেক্টের জায়গা থেকে এই গানটাকে যেভাবে ধরা উচিত ছিল, যেভাবে পোট্রে করা উচিত ছিল, সেটা ঠিক আছে। এমনিতে মানে এই প্ল্যাটফর্মের কাজই আমার ভালো লাগে। অর্ণবের যে কাজগুলি, অর্ণবের যে থট প্রসেস, ওর যে মানে কি বলে, ওর যে আর্টিস্টিক যে পয়েন্ট অফ ভিউ, দ্যাট ইজ ভেরি ইউনিক। এটা আমার কাছে সবসময় ভালো লাগে। এবার একটু নস্টালজিক হতে চাই, স্বপ্নকে নিয়ে বাড়ি যেতে চাই। এই গানের শুরুটা যদি আমাদেরকে একটু গেয়ে শোনান দর্শকদের জন্য। স্বপ্ন যায় বাড়ি গানটা তাহলে একটু গাই তোমার জন্য, তোমাদের জন্য। স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব পারি তোমার, কাছে যাব ফিরে বারে বার। স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব পারি তোমার, কাছে যাব ফিরে বারে বার, কাছে যাব ফিরে বারে বার।
ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। ও এই গানটা শুনলে না আসলে মানে কি বলবো, গুজ বাম্পস হয় সত্যিকার অর্থে। এই গানের নেপথ্যের গল্পটা একটু জানতে চাই। আমি যতদূর জানি এই গানটা হাবিব ওয়াহিদের ধানমন্ডির বাসা স্টুডিওতে গিয়ে ওর 7 নম্বরে যখন স্টুডিওটাতে ছিল, ওই সময় হচ্ছে আমাকে ফোন করে বলল যে মিলন ভাই আপনি কি ফ্রি আছেন, তাহলে একটু স্টুডিওতে আসেন। এনিওয়ে আমি গেলাম, গিয়ে এই গানটা শুনলাম। তো ও তখন ভয়েস দিয়েছিল, আর হাবিবের ধরন হচ্ছে এরকম যে ও গাইড ভয়েসটা দেয়, তো সেটা যদি ওর পরিকল্পনায় থাকেও যেটা অমুকে গাইবে, তারপর একটা ওর গাইড ভয়েসটা দিয়ে রাখে। তো ওকে কিন্তু মানে ও খুবই চমৎকার করে গাইড ভয়েসটা দেয়, খুবই ওই ফিলটা নিয়েই দেয়। তো স্বভাবতই আমাদের কাছে শুনে মনে হয় যে দিস ইজ কোয়াইট পারফেক্ট, সো ওয়াই মি। তা আমি ওটাই বলেছিলাম যে হাবিব, এটা তো কোয়াইট পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে, তো এটা দিচ্ছ না কেন, তো আমাকে ডাকছো কেন? তো তখন বললো যে ভাই আমি তো জানি আপনি ভয়েসটা দিলে কি হবে, সো আপনি জাস্ট ভয়েসটা দেন, তারপরে আপনি একটু ওয়েট করেন, আপনি নিজেই শুনে যেতে পারবেন। তো এনিওয়ে আমি ভয়েসটা দিলাম ফার্স্টে হচ্ছে। আর আমি মানে আমার ভয়েস দেওয়ার সিস্টেমটা হচ্ছে আমি এক লাইন শুনে শুনে আমি ভয়েস দেই, এবং ওই যে ওই ফিলিংটাকে নিজের মধ্যে ক্যারি করার ট্রাই করি। তো মানে মানুষ যখন শোনে তখন ওই ফিলিংটাই পায়। আমি যে এক লাইন শুনেছি এবং ভয়েস দিয়েছি এটার বুঝতে পারে না। তো ওভাবেই দিলাম, এবং তারপরে আমাকে কমপ্লিট প্রোডাক্টটা শোনানো হলো। আমি তো নিজেই অ্যামেজড হলাম। তারপরে ওর যে অ্যাসিস্ট্যান্ট যারা ছিল ওখানে স্টুডিওতে, আরও 2-1 মানুষ যারা ছিলেন, সবাই খুব হ্যাপি হলো। আর তারপরে যেটা ঘটলো রিলিজ হবার পরে সেটা তো তোমরা সবাই জানো। হিস্ট্রি সত্যি সত্যি তাই। এই গানটা তো আপনার প্রায় সব শোতেই নিশ্চয়ই গাইতে হয়, স্পেশাল কোনো মেমোরি আছে এই গানটা গাইতে গিয়ে? আচ্ছা, এরকম আমার একটা ঘটনা ঘটেছিল। আমি আরটিভিতে যখন লাইভ করছিলাম, ফোন লাইভ স্টুডিও কনসার্ট যেটা হয়, ওখানে একটা ফোন কল এসেছিল, দ্যাট ওয়াজ ফ্রম আমেরিকা। ওখান থেকে একটা ছেলে ফোন করেছিল, এবং লিটারেলি ছেলেটা যখন হ্যালো বলছে আমি, তখন ছেলেটা ওয়াজ ক্রাইং, দ্য গাই ওয়াজ ক্রাইং। কেন? কারণ হচ্ছে ভিসার জটিলতার কারণে ওর মা মৃত্যুবরণ করেছেন, এবং ও যেতে পারেনি, দেশে আসতে পারেনি। এই যে মানে পেইনের যে জায়গাটা, সেই জায়গাটা সে বর্ণনা করছিল, এবং দ্যাট ওয়াজ সো টাচি, সো মানে পেইনফুল, যে একটা ছেলে ভিসা জটিলতার কারণে দেশে আসতে পারলো না, তার মায়ের মুখ দেখতে পারলো না, অথচ এই ছেলেটাই সংসারের জন্যে কারি কারি টাকা পাঠাচ্ছে, এবং ঘাম ঝরিয়ে সে কষ্ট করে টাকা পাঠাচ্ছে। আর তখন এই ছেলেটা বলছিল যে আমি যখন বাড়িতে যেতে পারছিলাম না, তখন আপনার এই স্বপ্ন যাবে বাড়ি গানটা আমি বাজিয়ে শুনছিলাম আর অঝোর ধারায় কাঁদছিলাম। সো দ্যাট ওয়াজ আ মেমোরেবল থিং ইন মাই লাইফ। অফকোর্স। আর ওই যে যেমনটা বললাম, মানে এটা শুনে আসলে এত দূর থেকে আমারই ভীষণ খারাপ লাগছে, এত দিন পরের কথা। আমি জাস্ট ইমাজিন করছি উনি কি ইমোশনাল ট্রমার ভেতর দিয়ে গেছেন। তবে এই জায়গাটা কাটিয়ে আমরা আরও কিছুটা সময় নস্টালজিক থাকতে চাই। এবার যে গানটার কথা বলতে চাই, চলো সবাই জীবনের আহ্বানের সামনে এগিয়ে যাই, এই গানের নেপথ্যের গল্পটা শুনবো, তারপর আমার একটা ছোট এক্সপিরিয়েন্স বলবো। আচ্ছা, এটার গল্পটা ছিল এরকম, ওইরকম স্বপ্ন যাবে বাড়ির যে কেস, এটারও ওখানে, যদিও এটা আগে হয়েছিল, চলো সবাই এটা আগে হয়েছিল। তো হাবিব একদিন, আমি তখন জিম করছি, ওয়ার্কআউট করছি, তখন ওই ওয়ার্কআউটের মধ্যেই সে মানে ফোন করেছে। ও তো আর জানে না যে আমি ওয়ার্কআউট করছি, যে মিলন ভাই কই, বলে আমি জিমে। বলে কি একটু আসতে পারবেন আমার স্টুডিওতে? বলে কেন? বলে কি এরকম একটা গান আছে। তো ও বলল কি যে ধরেন এমন একটা গান আপনাকে লিখতে হবে যে কোটি মানুষ সেখানে অ্যাকোমোডেট করা যায়, কোটি মানুষকে কানেক্ট করা যায়, এটা আপনি লিখবেন আর আমি সুর করব আর আপনি গাইবেন। আরে চলো ট্রাই করি। দেন আমি শেষ করে ওয়ার্কআউট শেষ করে ফ্রেশ হয়ে গেলাম, গিয়ে তারপরে তখন আমি গিয়েছি হচ্ছে মাগরিবের আজানের কিছুক্ষণ আগে ওর স্টুডিওতে গিয়ে পৌঁছালাম,
এবং সে তখন নামাজে দাঁড়াবে, তো বললো যে মিলন ভাই আপনি একটা কাজ করেন, আপনি একটা কাগজ কলম নেন, এই মোশাররফ ওর অ্যাসিস্ট্যান্ট, যে কাগজ কলমটা দে মিলন ভাইকে, মিলন ভাই আপনি একটু কিছু লেখার ট্রাই করেন, এই থিমটা তো আপনি পাইছেন। বলে হ্যাঁ পাইছি। বলে একটু কিছু একটা লেখার ট্রাই করেন, আমি নামাজ শেষ করে আমি দেখতেছি। তো ও কিন্তু ফজরের কি বলে মাগরিবের শুধু ফার্স্টটা পড়ে। তো ওই ফার্স্টটা পড়লো, কত 7-8 মিনিট সময় লাগলো। যখন সালাম ফিরাইছে, আর ও মোনাজাত করে না কিন্তু, তো বললো কি ভাই কিছু কি আসছে মাথায়? তো আমি বললাম যে কিছু আসছে, তুমি দেখো এটা তোমার পারপাসটাকে মিট করতে পারছে কিনা সেটা দেখো। তো দেখে বললো ওর কিছু কমন ডায়লগ আছে, আরে ভাই ধ্বংস তো, আরে ধ্বংস তো ভাই, এটা কি করছেন আপনি? কেন কি হয়েছে? বলে কিন্তু এটা তো হয়ে গেছে ভাই, শিওর হয়ে গেছে, আসেন। এই স্টুডিওতে ঢুকলো, শুট টুর করলো, ভয়েস টয়েস দিল, আমি ভয়েস দিলাম, ও হারমোনাইজ করলো, বালামকে দিয়ে হারমোনাইজ করালো, তারপরে সিমিনকে দিয়ে গাওয়ালো, এলিটাকে দিয়ে গাওয়ালো সাইড ভয়েসগুলি। তারপরে হচ্ছে এই বিষয়টা কমপ্লিট জিনিসটা আমরা পেলাম। এবং তারপরে বুম, ছোটবেলায় এবং ওই জায়গাটা আমরা আরো কানেক্ট করতে পারলাম যখন এটা একটা বিজ্ঞাপনে আমরা দেখতে পেলাম। মজার একটা জিনিস এই গানটা ভাইয়া, মানে যতটুকু আপনার কাছ থেকে আমরা শুনতে পারি। অনেক আগের তো। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, দিকে দিকে একে শুনি সময়ের জয়গান, কথা ভুলে ছুটে চলো ভুলে সব অভিমান, যেন যাই না কন্যা তুলে না হো পিছু টান, যে দেখো বুকে আছে ভালোবাসার আহ্বান, মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় শোনাচ্ছি সুরের ছন্দে, মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এইখানে আমরা তাকে স্বাগত জানাই, চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়। দুর্দান্ত। এবং এই গানটা আর্লি 2000-এ যখন এটা মুক্তি পায় তখন থেকে শুরু করে আমাদের এই জেনারেশন কিংবা জেনজি হেন কেউ নেই যারা কানেক্ট করতে পারে না। এবং যেটা বলছিলাম এটা নিয়ে একটা মেমোরি, আমার নিজের কাজ শুরু হয় বিজ্ঞাপন দিয়ে, এবং এটা যে ব্র্যান্ডের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছিল 2019-এ আমি সেম ব্র্যান্ডের একটা বিজ্ঞাপনে কাজ করি, এবং সেখানে এই গান ডিফারেন্ট একটা আয়োজনে মানে সিঙ্গেল হিসেবে হ্যাঁ এটা পাই। তো আমার কাছে এটা খুব মানে এক্সাইটিং ব্যাপার ছিল। হ্যাঁ, এবং এটা কাল্ট ক্লাসিক একটা সং এর পর্যায়ে পড়ে গেছে, এবং এই গানে মানে এই বিজ্ঞাপনে কাজ করছি, সেই গানটা এখানে ব্যবহার করা হচ্ছে। সো এটা আমার কাছে লাইফ টাইম একটা মেমোরি। এবং এটাতে আরেকটা পালক যোগ হলো, আজকে আপনার মানে আপনাকে আমি সামনে পেয়েছি, আপনার মুখ থেকে এই গানটা শুনতে পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে বছরের পর বছর ধরে একই আবেদন রেখে রেখে যে চলছে, এটাই হচ্ছে আমার কাছে মানে যারা মেকার পর্যায়ে আমরা যারা আছি, হাবিব, আমি, মানে আমাদের টিমের মধ্যে যারা যারা কাজ করেছে, আমাদের সবার সার্থকতা হচ্ছে এখানে, যে তোমাদের মতো এই প্রজন্মকে কিংবা তোমাদের থেকে বর্ষিয়ান প্রজন্মকে এই যে কানেক্ট করতে পারছে, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে কানেক্ট করতে পারাটা। আমি যদি ভুল না করে থাকি 2005 থেকে আপনি মোটামুটি হ্যাঁ মানে আপনি প্রফেশনাল মিউজিক ক্যারিয়ার স্টার্ট করেন, এবং আপনার প্রথম অ্যালবাম ছিল ধ্যান। একটু জানতে চাই সেই সময়কার কথা। আর এই যে দেখতে দেখতে 20 বছরের একটা জার্নি আপনি দিলেন সঙ্গীত জীবনে, আপনার প্রাপ্তির পাল্লা কতটা ভারী, নাকি এখনো অপ্রাপ্তি এখনো রয়েছে? দেখো, আমার মনে হয় কি, যে কোনো শিল্পীর জীবনে এই অপ্রাপ্তি এটা থাকবেই। কোনো শিল্পীর মনে হয় না আমি কোনোদিন শুনেছি যে আমি জীবনে আমার যে এক্সপেকটেশন কিংবা যেই আকাঙ্ক্ষাগুলি ছিল সেগুলি আমার পাওয়া হয়ে গেছে, এটা কোনো শিল্পী বলেছে। সো
ওই দিক থেকে আমি ওই মানে সবার মতোই আমার জীবনেও মনে হয় যে আমার এটা করার ছিল কিন্তু এটা করা হয়নি, কিংবা এই এই কন্টেন্টটা, এটার ফিডব্যাক এরকম আসার কথা ছিল কিন্তু আমি পাইনি। যেমন আমার অনেকগুলি গান আছে, ধরো জীবনের প্রয়োজনে একটি জীবন পাশে দাঁড়াবে কি, এরকম একটা গান আছে, যেই গানটা নিয়ে আমার ভীষণ রকমের একটা এক্সপেকটেশন ছিল যে এই গানটা এরকম মানে জনমুখে ছড়িয়ে যাবে, একদম আপামর জনতার কাছে পৌঁছে যাবে, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। জীবনের প্রয়োজনে একটি জীবন পাশে দাঁড়াবে কি, এই গানটা তুমি শুনে দেখো, ইউটিউবে সার্চ দিয়ে তুমি শুনে দেখো, তোমার কাছে আমার অনুভূতির কাছে মানে এরকমই লাগে কিনা তোমার কাছে, এটা তখন বোঝা যাবে আর কি। তো এরকম অনেক অনেক অপ্রাপ্তি যোগ আছে। তারপরে আমি যেই ধরনের কাজগুলি করি, যে ধরনের ভাবনাপ্রসূত কাজ করি, সেই ধরনের ভাবনাপ্রসূত তোমার শ্রোতা এখন যেন হারিয়ে গেছে এরকম মনে হয়, যেটা আমি আগেও আলাপ করলাম তোমাদের সাথে। সো ওই জায়গাগুলি মনে হয় যে না, এই 20 বছর কাজ করি আর আরও 50 বছর কাজ করি, যেই রেশিওতে আসলে সমাদৃত হবার কথা ছিল আমার কন্টেন্টগুলি, সেই রেশিওতে হয়নি। আবার যখন ভাবি যে একটা চলো সবাই, কিংবা একটা স্বপ্নজয় বাড়ি, কিংবা একটা চারিদিকে কোলাহল অবাক পৃথিবী যেরকম সমাদৃত হয়েছে, তাহলে মনে হয় যে একজন শিল্পীর জীবনে ওই 2-3টে কাজ সমাদৃত হলেও বিষয়টা মনে হয় কম না। এরকম একটা প্রবোধ দেওয়ার মতো একটা সান্ত্বনা বাক্য আমি নিজেই খুঁজে নিয়েছেন আর কি। একটু ব্যক্তিগত জীবনের কথা জানতে চাই। আগামী 10 ডিসেম্বর আপনার 7ম বিবাহ বার্ষিকী, সুমাইয়া জামানের সাথে কেমন কাটছে সংসার জীবন? ভালো কাটছে সুমাইয়া জামানের সাথে। উই আর গোয়িং গুড সো ফার। আমার 2টো বেবি হয়েছে। প্রথম বেবির নাম হচ্ছে মায়াবী মাহমুদ, আর দ্বিতীয় বেবির নাম হচ্ছে প্রণয় মাহমুদ। প্রথমটা মেয়ে, দ্বিতীয়টা ছেলে, এবং ওরা ভালো আছে, সুস্থ আছে। আমরা কাপল লাইফটাকে লিড করছি, বিভিন্ন টানাপোড়েনও যাচ্ছে, তারপরেও হ্যাপিলি লিড করার ট্রাই করছি। এবং যেমনটা বলছিলাম, কন্যা সন্তান তো প্রত্যেকের কাছে খুবই স্পেশাল। মায়াবীর জন্য আপনি একটা গান লিখেছিলেন, মনের মানুষ, এবং যে গানটির সুরসঙ্গীত আয়োজন করেছিলেন হৃদয় খান। বিহাইন্ড দ্য স্টোরি একটু শুনবো। এই গানটা আমি সম্ভবত তোমাকে শোনাতে পারবো না, কজ এটা লিরিকটা আমি পুরোটা মনে নাই আমার, কিন্তু নেপথ্যের গল্পটা শুনবো। নেপথ্যের গল্পটা আসলে আমার কাছে মনে হয়েছিল যে এই যে তুমি একজনই মনের মানুষ আমার, মানে হুক লাইনটা হচ্ছে এটা, তুমি একজনই মনের মানুষ আমার। এইটা সাধারণত মানুষ প্রেমিকাকে নিয়ে ভাবে, প্রধানত আর কি প্রেমিকাকে নিয়েই ভাবে মানুষ, কিন্তু আমি চিন্তা করছি যে আসলে আমার অনুভূতিটা আমার সন্তান কেন্দ্রিক যেহেতু হচ্ছে, এবং এই লিরিকটাই যেহেতু আমার মানে কলমে চলে আসছে, সো আমি ডেডিকেট ওকেই করি। এটা আমি টার্ন ব্যাক করিয়ে যে মানে কোনো একটা কল্পিত একটা ক্যারেক্টারকে মানে ধরে ধরে গানটা লিখবো, এটা আমি না করি। সো তারপরেও মানে শ্রোতা যখন শুনবেন তখন ওরা তো আসলে ওই অনুভূতিটাই পেয়ে যাবেন। তো এই নেপথ্যের গল্প এতটুকুনি। এবং তারপরে আমি একটা কম্পোজিশন করাতে যখন হৃদয় খানের সাথে বসলাম, ও কম্পোজিশন করেছেও সেরকম। প্রথম কম্পোজিশনটা অবশ্য আমরা অ্যালাউ করিনি, ও অ্যালাউ করেনি, আমিও অ্যালাউ করিনি, যে আমাদের যে ভাবনার জায়গা থেকে হচ্ছে ওটা সরে গিয়েছে। সো মানে দ্বিতীয় কম্পোজিশনটা যে আমরা করেছি তখন ওটার মুডের সাথে খুব গিয়েছে আর কি। এবার আসতে চাই প্রণয়ের প্রসঙ্গে। কি সুন্দর নাম, এবং দেখতে দেখতে 2 বছর পূর্ণ হয়ে গেল। 22 অক্টোবর বার্থডে ছিল। ও মানে ও তো ধীরে ধীরে গ্রো করছে, এবং সত্যিকার অর্থে এই বয়সটা এতটা ইন্টারেস্টিং। ওর নামটাও ভীষণ সুন্দর। নামটা কে রেখেছেন? দুটো নামই হচ্ছে আমার সিলেকশন ছিল, এখানে সমর্থন দিয়েছে তোমাদের ভাবি, সমর্থন দিয়েছে। আর আমার সবার কাছে রিকোয়েস্ট ছিল যে আমি দুটো নাম যেহেতু আগের থেকেই সিলেকশন করে রেখেছি, মেয়ে হলে মায়াবী মাহমুদ রাখবো আর ছেলে হলে প্রণয় মাহমুদ রাখবো। সো অন্যরা যদি নাম রেখেও থাকে তাহলে সেটা অফিসিয়ালি যেন না এস্টাবলিশড হয়, এই নাম দুটোই যেন এস্টাবলিশড হয়। এটা সবার কাছে, আমার মায়ের কাছে কিংবা আমার ইনলজ হাউসে
এই রিকোয়েস্টটা ছিল, তো ওনারা ওই সম্মানটা রেখেছেন আর কি। তো নাম দুটো আমারই সিলেকশন ছিল আর কি। তো মায়াবী এবং প্রণয় দুজনকে নিয়ে কি স্বপ্ন দেখেন? আমি তো স্বপ্ন অনেক দেখি, বিশেষ করে এরা দুজনে যেন মানবিক মানুষ হয়, এই স্বপ্নটা আমি প্রধানত দেখি, যে দুজন মানুষ ওরা যেন ভীষণ মানবিক হয়, অন্তরাত্মা, আচরণ সবকিছুই যেন মানবিক পর্যায়ের হয়। আর যদি প্রতিষ্ঠার কথা বলো, তাহলে যে কোনোভাবে একটা সুস্থ জীবনযাপনে যেন ওরা অভ্যস্ত হয়ে ওঠে, কোনো কারাপশনে যেন জড়িয়ে না পড়ে। এ ধরনের অনেক ভাবনাই কিন্তু প্যারেন্টসদের থাকে, কিন্তু আলটিমেটলি ওরা কি হবে সেটা সময় বলে দেবে। আর সময়কে আমরা শুধুমাত্র কল্পনাই করতে পারি, সময়কে ডিকটেট করতে পারি না। এবার আবারও আপনার প্রসঙ্গে আসতে চাই। বরাবরই দেখেছি আপনি ভীষণ স্টাইলিশ মানুষ, আজকেও দুর্দান্ত লাগছে ইন ব্ল্যাক। আপনি ট্যাটুও করিয়েছেন। জীবনে প্রথম কবে ট্যাটু করিয়েছেন এবং শেষ কবে? এটা সম্ভবত 2019-এ, হ্যাঁ 2019-এ মনে হয় প্রথম করিয়েছিলাম, আর লাস্ট করিয়েছি হচ্ছে 2 বছর আগে। সো মোট কয়টা ট্যাটু করিয়েছেন? 4টা করেছি। তো দেখতে দেখতে আয়োজনের প্রায় শেষ দিকে চলে এসেছি। সত্যিকার অর্থে মানে আপনাকে আমাদের মাঝে পাওয়া এটা আমাদের কাছে খুবই প্রেশাস, এবং কাছে থেকে দুটো গান শুনতে পারা, একটু নস্টালজিক হওয়া, সময়টা দারুণ কাটলো। খুব 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 ভালো থাকবেন, এবং সব মিলে আপনার সার্বিক সুস্থতাও আমরা মন থেকে কামনা করছি। বিনোদন সারাদিনকে আজকে সময় দেওয়ার জন্য অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ তোমাদেরকে। বিনোদন সারাদিনের পক্ষে তোমরা যারা যারা কাজ করছো সবাইকেই ধন্যবাদ। এবং এই প্রোগ্রামটা সম্বন্ধে যদি আমি অ্যাপ্রিসিয়েশন করতে যাই, তাহলে সত্যি সত্যি অসাধারণ একটা প্রোগ্রাম। আর মূলত মাছরাঙার যেই প্রোগ্রামের যে কোয়ালিটি, যেই মান ধরে ধরে তোমরা সবাই প্রোগ্রাম করছো, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আর যারা আমাকে শুনলেন কিংবা এতক্ষণ ধরে আমাকে সহ্য করলেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ।